2020-21 অর্থবছরের বাজেট। প্রস্তাবিত বাজেটের আকার 6,03,621 কোটি টাকা। জাতীয় সংসদে বৃহস্পতিবার 3 জুন বিকেলে 2021-22 অর্থবছরের বাজেট উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। প্রস্তাবিত বাজেটের আকার 6,03,681 কোটি টাকা। নতুন অর্থবছরের বাজেট বিগত অর্থবছরের তুলনায় 35,681 কোটি টাকা বেশি। 2020-2021 অর্থবছরে বাজেটের আকার ছিল 5,68,000 কোটি টাকা। বাজেটের এই অর্থ যোগান দিতে রাজস্ব, অভ্যন্তরীণ ঋণ ও বৈদেশিক উৎস থেকে ঋণের শরণাপন্ন হবে সরকার। এবার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 3,89,000 কোটি টাকা, যা বিগত 2020-21 অর্থবছরের চেয়ে 21,000 কোটি টাকা বেশি। মোট আয়ের মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডকে এনবিআর 3,30,000 কোটি টাকার লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে। এছাড়া রাজস্ব বোর্ড বহির্ভূত কর থেকে আসবে 16,000 কোটি টাকা। বৈদেশিক অনুদান পাওয়ার পরিমাণ ধরা হয়েছে 3,490 কোটি টাকা। বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে এডিপি ধরা হয়েছে 2,25,324 কোটি টাকা। ইতোমধ্যে পরিকল্পনা মন্ত্রণালয়ের জাতীয় অর্থনৈতিক পরিষদে এনইসি অনুমোদন হয়েছে এডিপি। বাজেটের জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো নিচে তুলে ধরা হলো। স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ল। 2020-21 অর্থবছরের প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে 32,247 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। করোনা মোকাবেলায় গৃহীত কার্যক্রমসমূহ অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনায় নিয়ে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতেও এ বরাদ্দের প্রস্তাব করা হয়। গত অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এই খাতে বরাদ্দের পরিমাণ ছিল 29,247 কোটি টাকার হিসেবে গত অর্থবছরের তুলনায় প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য খাতে 3,484 কোটি টাকা বেশি বরাদ্দের প্রস্তাব করা হয়। করোনা মোকাবেলায় এবারও থোক বরাদ্দ রাখা হয়েছে 10,000 কোটি টাকা। স্বাস্থ্য খাতের অর্জনসমূহকে টেকসই করা ও ভবিষ্যতে মহামারীর অভিঘাত হতে পরিত্রাণ পাওয়ার সক্ষমতা বৃদ্ধির জন্য মানসম্পন্ন গবেষণাভিত্তিক স্বাস্থ্যশিক্ষার সম্প্রসারণ জরুরি হয়ে দাঁড়িয়েছে। এজন্য আগামী অর্থবছরেও 100 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। টাকার অঙ্কে বাড়লেও শিক্ষা খাতের বরাদ্দ। 2020-21-22 অর্থবছরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জন্য 36,484 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। গত অর্থবছরে এ বরাদ্দ ছিল 33,118 কোটি টাকা। এছাড়া শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জন্য 2020-21 অর্থবছরে বরাদ্দ ছিল 66,401 কোটি টাকা। 2021-22 অর্থবছরে দুই মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ প্রস্তাব করা হয়েছে 71,956 কোটি টাকা। সেই হিসেবে এবার দুই মন্ত্রণালয় 5,555 কোটি টাকা বেশি বরাদ্দ পেল। গত বছরের তুলনায় শিক্ষায় বরাদ্দ বেড়েছে 0.5%। 2021-22 অর্থবছরে বাজেটে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের জন্য 9,154 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। গত অর্থবছরে এ বরাদ্দ ছিল 8,345 কোটি টাকা। সে হিসেবে গত অর্থবছরের থেকে এবার কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে 809 কোটি টাকা বেশি বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। সড়ক পথের উন্নয়নে 452টি নতুন প্রকল্প গ্রহণ করা হয়েছে। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, একটি আধুনিক ও টেকসই মহাসড়ক সংযোগ গড়ে তোলার জন্য সরকার কাজ করে যাচ্ছে। গত 12 বছরে সরকার সড়ক পথের উন্নয়নে 331টি প্রকল্প বাস্তবায়ন করেছে। এর মধ্যে 450.7 কিলোমিটার জাতীয় মহাসড়ক 4 এবং তদূর্ধ্ব লেনে উন্নীত করা হয়েছে। বাংলাদেশের প্রথম ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে এবং 4 লেন বিশিষ্ট ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়ক, ঢাকা-ময়মনসিংহ জাতীয় মহাসড়ক ও নবীনগর-চন্দ্রা মহাসড়ক উল্লেখযোগ্য। বর্তমানে এলেঙ্গা, হাটিকুমরুল, রংপুর মহাসড়ক, ঢাকা-সিলেট মহাসড়ক, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ইত্যাদি 4 লেনে উন্নীত করার কাজ এগিয়ে চলছে। গ্রামের বাড়ি বানাতে দিতে হবে
কর বাড়ির নকশা অনুমোদন করতে কর শনাক্তকরণ নম্বর TIN বাধ্যতামূলক করা হয়েছে। এর ফলে শহরে বা গ্রামে যে কোনো জায়গায় বাড়ি করতে হলে TIN নিতে হবে। এতে বাড়ির মালিক করের আওতায় আসবে। এছাড়াও যে কোনো সমবায় সমিতির নিবন্ধনের ক্ষেত্রেও TIN বাধ্যতামূলক করা হয়েছে। ভ্যাট ফাঁকির জরিমানা কমেছে যারা ভ্যাট ফাঁকি দেয় তাদের জরিমানা কমিয়ে আনার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী মোস্তফা কামাল। তবে এর ফলাফল কী হবে তা তিনি সময়ের উপর ছেড়ে দিয়েছেন। অর্থমন্ত্রী বলেছেন, আইনে শাস্তি ও জরিমানার বিধান অতিরিক্ত কঠোর করা হলে অনেক ক্ষেত্রেই তা প্রায়োগিক জটিলতার সৃষ্টি করে, যা স্বাভাবিক ব্যবসায়িক কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করে। এ কারণে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন 2012 এ জরিমানা ও সুদের হার কমানোর প্রস্তাব করছি। করমুক্ত আয়সীমা 3 লাখ টাকা 2020-21 অর্থ বছরে ব্যক্তি শ্রেণীর করদাতাদের কর হার উল্লেখযোগ্যভাবে কমানোর কারণে 2021-22 অর্থ বছরে ব্যক্তি শ্রেণীর করদাতার জন্য বিদ্যমান কর হার অপরিবর্তিত রাখার প্রস্তাব করা হয়েছে। ফলে নতুন অর্থ বছরেও ব্যক্তির করমুক্ত আয়সীমা 3 লাখ টাকাই থাকছে। নির্মাণ সামগ্রীর দাম কমেছে। প্রস্তাবিত বাজেটে শুল্ক কর কমানোর ফলে রড, সিমেন্ট সহ বেশ কিছু নির্মাণ সামগ্রীর দাম কমেছে। অর্থমন্ত্রী বলেছেন, বাজেটে সিমেন্ট ও স্টিল শিল্পে আগাম কর প্রত্যাহার করার কারণে সিমেন্ট, স্টিল, রড ইত্যাদি নির্মাণ সামগ্রীর দাম কমেছে। এবারের বাজেটে লৌহজাত জন্য পণ্য প্রস্তুতে ব্যবহার্য কতিপয় কাঁচামাল, স্ক্র্যাপ ভেসেল এবং PVC, PET রেজিন উৎপাদনের ক্ষেত্রে ব্যবহৃত ইথানলের গ্লাইকল সহ বিভিন্ন পণ্য আগাম কর অব্যাহতি প্রদান করা হয়েছে। বাড়ছে শিক্ষার্থীদের উপবৃত্তি। করোনা ভাইরাসের প্রকোপের কারণে 15 মাসের বেশি সময় ধরে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এতে শিক্ষার্থী ঝরে পড়ার হার বেড়ে যেতে পারে বলে এমন শঙ্কা শিক্ষা সংশ্লিষ্টদের। বিষয়টি আমলে নিয়ে শিক্ষার্থীদের ঝরে পড়া ঠেকাতে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে উপবৃত্তি বাড়ানোর ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী মোস্তফা কামাল। বিদ্যুৎ জ্বালানি খাতে বরাদ্দ রাখা হয়েছে 27,484 কোটি টাকা, যা 2020-21 অর্থ বছরে ছিল 26,758 কোটি টাকা। এবার বরাদ্দের পরিমাণ বেড়েছে 726 কোটি টাকা। বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী প্রস্তাব করা হয়েছে 20,000 টাকা। আগে মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ছিল 12,000 টাকা। এছাড়া চলতি অর্থ বছরে বয়স্ক ভাতায় নতুন করে যুক্ত হবেন 8 লাখ মানুষ। 2021 সালের মধ্যে 15 বছরের নিচে বাল্যবিবাহ নির্মূলের পরিকল্পনা রয়েছে বাজেটে। কমেছে কর্পোরেট কর কমানোর প্রস্তাব করা হয়েছে। 2 লাখ টাকার কম সঞ্চয়পত্রে লাগবে না TIN। বেসরকারি কলেজ, বিশ্ববিদ্যালয়ে আয়ের 15% করের প্রস্তাবও করা হয়েছে এই বাজেটে। প্রবাসীদের প্রণোদনা সেবার মান বাড়াতে রেলওয়েতে 47,000 জনবল নিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন অর্থমন্ত্রী। তিনি জানিয়েছেন, সরকারের পরিকল্পনা অনুযায়ী রাজধানীতে মেট্রো রেল চলবে 2022 সালের ডিসেম্বরে। এছাড়া প্রবাসীদের জন্য 2% হারে প্রণোদনা অব্যাহত রাখার প্রস্তাব করা হয়েছে। মোটরসাইকেল, মাইক্রোবাসের দাম কমবে। মহাসড়কে নসিমন, করিমন, আলমসাধু ও লেগুনার মতো দুর্ঘটনাপ্রবণ যানবাহন নিরুৎসাহিত করে মাইক্রোবাসকে গণপরিবহন হিসেবে ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে। তাই বাজেটে মাইক্রোবাস আমদানিতে শুল্ক হার হ্রাস করার প্রস্তাব করছি। 2021-22 অর্থ বছরের বাজেটে পরিবেশ বান্ধব হাইব্রিড গাড়ি ব্যবহারে সবাইকে উৎসাহিত করবে সরকার। ভূমি সেবা বাড়াতে 2018 সফটওয়্যার দেশে ভূমি সংক্রান্ত সব ধরনের সেবা 18টি সফটওয়্যারের মাধ্যমে অটোমেশনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। তিনি বলেন, ভূমি ব্যবস্থাপনায় নামজারি, ভূমি উন্নয়ন, কর প্রদান, পচা সংগ্রহ সব ধরনের সেবা দ্রুত এবং ভোগান্তিমুক্ত করার উদ্দেশ্যে সারা দেশে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন করা হবে। ভূমি সংক্রান্ত সব সেবা 18টি সফটওয়্যারের মাধ্যমে অটোমেশনের আওতায় আনা হবে। আইন বিচার বিভাগেও বরাদ্দ বেড়েছে। এছাড়া বিচার কার্যক্রম গতিশীলতা বৃদ্ধি করার জন্য তথ্য প্রযুক্তি সংশ্লিষ্ট প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে দেশের সামগ্রিক বিচার ব্যবস্থাকে ডিজিটালাইজড করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সেই লক্ষ্যে জুডিশিয়ারি প্রকল্পের আওতায়
দেশের সামগ্রিক বিচার ব্যবস্থাকে ডিজিটালাইজড করা হবে। এবার আইন ও বিচার বিভাগে